আমরা ওজনীকরণ বিক্রিয়া বা ঘরবাড়ি বিক্রিয়া সম্পর্কে দেখব। ওজনীকরণ বিক্রিয়া আমাদের এক প্রকার সংযোজন বিক্রিয়া বা জুট বিক্রিয়া। সুতরাং আমরা দেখি যাদের পাই বন্ধন থাকে, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, যাদের পাই বন্ধন আছে তাদের ক্ষেত্রে আমরা ওজনীকরণ বিক্রিয়া পাই। অ্যালকেন বা অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু আমরা ওজনীকরণ বিক্রিয়া দেখি না। এবং ওজনীকরণ বিক্রিয়া যেটা হয় যে আমরা যেখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা পেন্টিন 2 যে কোনো একটা অ্যালকিন তার সাথে ওজনের বিক্রিয়া দিচ্ছি। তো এই বিক্রিয়ায় আমাদের দ্বিবন্ধন বরাবর অ্যালকিনটা আলাদা হয়ে যায় এবং তারা একটা ঘরবাড়ি তৈরি করে। এই জন্য বিক্রিয়াটাকে আমরা বললাম ঘরবাড়ি বিক্রিয়া। মানে কি, এই দ্বিবন্ধন বরাবর তারা আলাদা হয়ে যাচ্ছে বিক্রিয়ার সময় এবং আমার ওজনের 3টা অক্সিজেন পরমাণু তারা এমন ভাবে সজ্জিত হয় যাতে করে তারা এরকম একটা ঘরবাড়ি তৈরি করতে পারলো, একটা পালকির মতো একটা ঘর তৈরি করলো। এটা হলো গিয়ে আমাদের একটা মধ্যবর্তী ওজোনাইড যৌগ এবং এই মধ্যবর্তী ওজোনাইড যৌগকে যদি আমি জিঙ্কের সাথে বিক্রিয়া দেই, তখন এই উপরের অক্সিজেনটা জিঙ্কের সাথে মিলে আমার তৈরি করে জিঙ্ক অক্সাইড প্লাস এই জিনিসটা এই বরাবর আলাদা হয়ে যায়। আমরা এখান থেকে পাই CH3, বাম পাশে আমরা যেটা পাই সেটা হলো CH3CH2CHO, একটা অ্যালডিহাইড পাই, এবং ডান পাশে আমরা যেটা পাই CH3CHO, আমরা আরেকটা অ্যালডিহাইড পাই। খেয়াল করে দেখি, অ্যালকিনের ওজনীকরণের ফলে দুইটা অ্যালডিহাইড পাচ্ছি এবং আমি কোন কোন অ্যালডিহাইড পাবো এটা কিন্তু আমি জাস্ট অ্যালকিনটা দেখেই বলে দিতে পারি। কিভাবে? আমাদের এখানে অ্যালকিনে কার্বন ছিল 5টা, মোট 5টা কার্বন, তাদের 3 আর 2 বরাবর তারা ডাবল বন্ড দিয়ে ভাগ হচ্ছে। তো আমি এটা মনে রাখবো, সাধারণত যে কোনো অ্যালকিনকে ওজনীকরণ করলে আমরা দুইটা অ্যালডিহাইড পাবো। এবং কোন কোন অ্যালডিহাইড পাবো? আমাদের এই ডাবল বন্ড বরাবর যদি আমি চিন্তা করি, আমার এক পাশে আছে 3টা কার্বন, আরেক পাশে আছে 2টা কার্বন। আমি ওইখানে একটা পাচ্ছি 3 কার্বনের অ্যালডিহাইড, আরেকটা পাচ্ছি আমি 2 কার্বনের অ্যালডিহাইড। কিন্তু অ্যালকিনকে ওজনীকরণ করলে আমরা যে সব সময় অ্যালডিহাইড পাবো এটা কিন্তু ঠিক না। আমরা অ্যালকিনকে ওজনীকরণ করে অ্যালডিহাইড পাওয়ার পাশাপাশি যে কিটোনও পেতে পারি সেটা আমরা এখন একটু খেয়াল করব। এবং কখন আমরা কিটোন পাবো? যখন আমাদের দ্বিবন্ধনযুক্ত কার্বনে শাখা থাকবে তখন আমরা কিটোন পাবো। ফর এক্সাম্পল, আমরা যদি একটা অ্যালকিনের কথা চিন্তা করি যে CH3C ডাবল বন্ড CH2 CH3 এবং এখানে একটা শাখা আমরা দেখতে পাচ্ছি CH3। তো খেয়াল করি যে আমাদের এই যে অ্যালকিনটা আমরা পাচ্ছি, এই অ্যালকিনটায় আমাদের একটা শাখা আছে। এইটাকে ওজনীকরণ করলে আমরা কি পাবো? আমরা যদি চিন্তা করি ওজনীকরণ বিক্রিয়ায় তারা দ্বিবন্ধন বরাবর আলাদা হয়ে যাবে। CH3C CH3 দ্বিবন্ধন বরাবর আলাদা হয়ে গেল CH CH3 এবং আমার ওজনের 3টা অক্সিজেন এমন ভাবে বসবে যাতে করে তারা একটা ঘরবাড়ি তৈরি করলো। এর সাথে যখন আমরা জিঙ্ক যোগ করব, উপরের অক্সিজেনটার সাথে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। বাম পাশে আমরা পাবো গিয়ে একটা কিটোন CH3C CH3 আর ডাবল বন্ড O, আর ডান পাশে আমরা পাবো একটা অ্যালডিহাইড CH3CHO। অর্থাৎ আমি এক্ষেত্রে কিটোন পাচ্ছি এবং কিটোন পাওয়ার কারণ হলো আমার এটা হলো গিয়ে শাখাযুক্ত অ্যালকিন। এবং শাখাটা কোথায়? শাখাটা দ্বিবন্ধনে। আমি যদি একটু চিন্তা করি, আমি যদি দ্বিবন্ধনে শাখা না দিয়ে অন্য কোথাও শাখা দেই তখন কিন্তু আমার আর কিটোন তৈরি হবে না, আমি সেখান থেকে অ্যালডিহাইডই পাবো। অর্থাৎ আমরা মোরাল হিসেবে যেটা জানলাম সেটা হলো গিয়ে, যদি আমরা অ্যালকিনকে ওজনীকরণ করি, একটা সাধারণ অ্যালকিন N অ্যালকিনকে ওজনীকরণ করি, সেখান থেকে সবসময় আমরা দুইটা অ্যালডিহাইড পাবো। কিন্তু আমাদের যদি সরল শিকল অ্যালকিন না হয়ে শাখাযুক্ত অ্যালকিন হয় তখন সেখান থেকে আমরা অ্যালডিহাইডের পাশাপাশি কিটোনও পাবো এবং যতগুলি শাখা থাকবে ততগুলি কিটোন আমরা পাবো। আমাদের এখানে একটা শাখা ছিল ডাবল বন্ড রিলেটেড, একটা কার্বনের শাখা ছিল, তাই আমরা একটা কিটোন পাচ্ছি, একটা অ্যালডিহাইড পাচ্ছি। দুইটা কিটোন পাওয়ার শর্ত কি হবে? দুইটা কিটোন পাওয়ার শর্ত হবে আমাদের ডাবল বন্ড রিলেটেড 2টা কার্বনের যদি আমাদের শাখা থাকে তখন আমি 2টা কিটোন পাবো। আমরা অ্যালকিনের জারণ বিক্রিয়া দেখব। অ্যালকিনকে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেট জারক পদার্থ দিয়ে জারিত করি জলীয় দ্রবণে, তখন আমরা দেখব যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেট জারক পদার্থগুলো আমাদের জায়মান অক্সিজেন তৈরি করে এবং সেই জায়মান অক্সিজেনটা আমাদের অ্যালকিন একটা নিলাম প্রোপিন, সেই প্রোপিন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণ, তাই পানি এখানে আছে আর জায়মান অক্সিজেনটা এসে আমাদের কিন্তু এখানে যে নতুন বিকারকটা তৈরি করে সেই বিকারকটা হলো কি আমাদের H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড একটা বিকারক তৈরি করে। এবং হাইড্রোজেন পারঅক্সাইড বিকারকটাকে আমরা যদি সমান 2 ভাগে ভাগ করি সেটা একটা প্রতিসম বিকারক OH OH এবং এখানে একটা সংযোজন বিক্রিয়া হয় এবং সংযোজন বিক্রিয়ায় যেটা উৎপন্ন হবে সেটা হলো গিয়ে CH3CH ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হবে CH2, 2টা কার্বনের একটা করে হাত বের হবে এবং আমাদের এই বিকারক পদার্থ যেই OH OH দুই ভাবে যুক্ত হয়ে গেল 2টা কার্বনে, অর্থাৎ আমাদের তৈরি হয় একটা ডাইঅল, প্রোপেন 1,2 ডাইঅল, প্রোপ 1,2 ডাইঅল। আমরা ডাইঅল পাচ্ছি। এই টাইপের বিক্রিয়া আমাদের জারণ বিক্রিয়া এবং এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা অসম্পৃক্ততার পরীক্ষা করতে পারি। যদি আমাদের অ্যালকেন হয়, অ্যালকেনকে আমরা কিন্তু এভাবে জারিত করতে পারবো না, কারণ অ্যালকেন এভাবে সংযোজন বিক্রিয়া দিবে না। অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে আমরা এই ধরনের সংযোজন বিক্রিয়া দেখতে পাই।
আমরা অ্যালকিন এবং এর ধর্ম নিয়ে আলোচনা করলাম, এখন আমরা অ্যালকাইন এবং এর ধর্ম নিয়ে আলোচনা করব। তো অ্যালকাইনের কার্বন কার্বন ট্রিপল বন্ড এবং তার সাধারণ সংকেত হলো CnH2n-2 এবং সাধারণত আমরা অ্যালকিন যেভাবে পরীক্ষাগারে তৈরি করি সেটা হলো গিয়ে ক্যালসিয়াম কার্বাইড, তার সাথে যদি আমরা পানি যোগ করি সেখানে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় এবং আমরা পাই গিয়ে একটা অ্যালকাইন, এটা হলো গিয়ে ইথাইন। তো অ্যালকাইনের প্রস্তুতি নরমালি আমরা ওইভাবে করতে পারি, ইথাইন আমরা এইভাবে প্রস্তুত করি। এবং কয়েকটা বিক্রিয়া আমরা একটু খেয়াল করব। অ্যালকাইনের একটা বিক্রিয়া হলো গিয়ে যে হাইড্রোজেন সংযোজন। সাধারণ একটা অ্যালকাইন যদি আমরা লিখি C ট্রিপল বন্ড C, তার ভিতর পাই বন্ড আছে, যেহেতু পাই বন্ড আছে তার মানে সে অবশ্যই আমাদের সংযোজন বিক্রিয়া দেয়। সংযোজন বিক্রিয়ার ভিতর একটা বিক্রিয়া হলো গিয়ে হাইড্রোজেন সংযোজন। তো আমরা যদি প্লাটিনাম বা নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যোগ করি তাহলে সেখান থেকে আমরা পাই অ্যালকিন, এবং ওই অ্যালকিন অতিরিক্ত হাইড্রোজেনের সাথে নিকেল বা প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে সেখান থেকে তৈরি করে অ্যালকেন। কিন্তু বিক্রিয়াটায় যদি আমি প্রভাবক হিসেবে প্লাটিনাম বা নিকেল ব্যবহার না করে প্যালাডিয়াম বা বেরিয়াম সালফেট ব্যবহার করি, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের মিশ্রণ ব্যবহার করি, তখন আমরা দেখব যে সেখান থেকে অ্যালকিন হয় এবং বিক্রিয়াটা এই পর্যায়ে গিয়ে থেমে যায়, অর্থাৎ এখানে একটা প্রভাবক বিষ হিসেবে কাজ করে। তো আমরা একটা বিক্রিয়া দেখলাম যে হাইড্রোজেন সংযোজন, আরেকটা বিক্রিয়া হলো গিয়ে পানি সংযোজন, H2O সংযোজন, এবং পানিকে আমরা HOH আকারে ভেঙে লিখলাম। আমাদের ইথাইনের সাথে যদি আমরা পানি যোগ করি সালফিউরিক অ্যাসিড এবং মার্কিউরিক সালফেট প্রভাবকের উপস্থিতিতে, সালফিউরিক অ্যাসিড 2%, মার্কিউরিক সালফেট 20% প্রভাবকের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি এই বিক্রিয়াটা দেই, তখন সংযোজন বিক্রিয়ায় নরমালি যা হয় একটা ডাবল বন্ড, একটা পাই বন্ড ভাঙে। খেয়াল করি এখানে 3টা পাই বন্ড ছিল, এখানে আমার 2টা পাই বন্ড আছে, 2টা কার্বনের একটা করে হাত বের হয়। এক হাতে হাইড্রোজেন যুক্ত হলো, এক হাতে OH যুক্ত হলো। কোন হাতে কে যুক্ত হবে এটা নিয়ে আমার খুব বেশি টেনশন করার দরকার নেই, কারণ এটা একটা প্রতিসম অ্যালকাইন। তো এই যে আমরা একটা অ্যালকিনল যৌগ পাই, কেন এটাকে অ্যালকিনল বলছি? কারণ এখানে OH আছে, ডাবল বন্ড আছে, অ্যালকিনল। অ্যালকিনল পুনর্বিন্যস্ত হয়ে সেখান থেকে আমাদের একটা কার্বনিল যৌগ তৈরি হয়, অর্থাৎ আমরা পাই অ্যালডিহাইড। সুতরাং অ্যালকাইন থেকে আমরা অ্যালডিহাইড পাওয়ার জন্য বেসিক্যালি কি যোগ করি? পানি যোগ করি এবং প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিড এবং মার্কিউরিক সালফেটের মিশ্রণ ব্যবহার করি এট 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। জারণ বিক্রিয়া যদি আমরা দেখতে চাই, আমাদের অ্যালকাইনের জারণ বিক্রিয়া ঘটে এবং দুই রকম ভাবে ঘটে। যখন আমাদের প্রান্তীয় কার্বনে ট্রিপল বন্ড থাকে, অর্থাৎ যখন অ্যালকাইন 1 হয়, ফর এক্সাম্পল এইটা অ্যালকাইন 1, এর যখন আমরা জারণ করি তখন সেখান থেকে আমাদের একদম সাইডের যে কার্বনটা সেটা কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়ে যায় এবং বাকিগুলো থেকে আমরা পাই একটা জৈব অ্যাসিড। অর্থাৎ প্রোপাইন 1 কে আমরা যখন জারণ করি সেখান থেকে আমরা পাই ইথানোয়িক অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইড। কিন্তু যদি আমাদের অ্যালকাইন 1 না হয়ে অ্যালকাইন 2 বা অ্যালকাইন 3 বা আরো বড় কিছু হয়, ফর এক্সাম্পল এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পেন্টাইন 2, পেন্টাইন 2 যখন এই বরাবর আলাদা হয়, এক পাশে 2টা কার্বন এক পাশে 3টা কার্বন, তখন কিন্তু আর কার্বন ডাই অক্সাইড হয় না, তখন আমরা পাই একটা 2 কার্বনের অ্যাসিড এবং একটা পাই 3 কার্বনের অ্যাসিড, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড এবং প্রোপানোয়িক অ্যাসিড। অর্থাৎ অ্যালকাইনকে জারিত করলে সেখান থেকে আমরা জৈব অ্যাসিড পাবো, এবং যদি আমাদের জারিত করার সময় আমরা দেখি যে আমাদের একপাশে একটা কার্বন আছে, তখন ওই কার্বনটা কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হবে। আর যদি একটা কার্বন না থেকে আমার যদি 2টা 3টা বা 4টা 5টা কার্বন থাকে, তাহলে ওই সংখ্যক কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড আমরা পাবো। অ্যালকাইন অম্লধর্মী, কথাটা ভুল, অ্যালকাইন 1 অম্লধর্মী, অর্থাৎ সব অ্যালকাইন অম্লধর্মী না, শুধুমাত্র অ্যালকাইন 1 অম্লধর্মী, এবং অম্লধর্মী হওয়ার কারণে তারা প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? যে আমাদের একটা অ্যাসিডে কি হয়, একটা অ্যাসিডের হাইড্রোজেন একটা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়, ঠিক একইভাবে অ্যালকাইন 1 এর হাইড্রোজেন একটা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। যেমন আমরা এখানে প্রোপাইন নিয়ে যদি কাজ করি, প্রোপাইনের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় আমরা সোডিয়াম প্রোপানাইড পাই এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে। যেহেতু প্রোপাইনের হাইড্রোজেনকে আমার সোডিয়াম ধাতু প্রতিস্থাপন করছে, তাই আমরা বলতে পারি আমাদের এই প্রোপাইন, যেটা কিনা একটা অ্যালকাইন 1 অ্যালকাইন, সেটা হলো কি আমাদের অম্লধর্মী। আমরা প্রথমেই বলে নিলাম যে অ্যালকাইন আমাদের ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে মানে হলো কি আমাদের পাই বন্ড আছে। যেহেতু পাই বন্ড আছে, সুতরাং আমরা বলবো যে অ্যালকাইনে আমাদের সকল ধরনের সংযোজন বিক্রিয়া হয়, এবং এক ধরনের সংযোজন বিক্রিয়া হলো কি আমার ওজনীকরণ বিক্রিয়া। তো আমরা ফর এক্সাম্পল অ্যালকাইন হিসেবে যদি চিন্তা করি যে ইথাইন, CH ট্রিপল বন্ড CH, এসিটিলিন বা ইথাইন, তার ওজনীকরণ বিক্রিয়ায় কি হবে আমরা যদি সেটা দেখতে চাই। ওজনীকরণ বিক্রিয়ায় আমাদের ঘরবাড়ি তৈরি হয় এবং তারা ট্রিপল বন্ড বরাবর আলাদা হয়ে যায়। তো খেয়াল করি CH ট্রিপল বন্ড CH ছিল, 2টা বন্ড ভেঙে যায় এবং তারা একটা বন্ড বরাবর আলাদা হচ্ছে। উপরে একটা অক্সিজেন আর নিচে 2টা অক্সিজেন দিলে আমরা এখানে একটা এরকম ঘরবাড়ি তৈরি করতে পারলাম। এটা হলো আমাদের মধ্যবর্তী ওজোনাইড যৌগ, এবং এই মধ্যবর্তী ওজোনাইড যৌগকে যদি আমি জিঙ্কের সাথে বিক্রিয়া দেই, এটা অক্সিজেনটা জিঙ্কের সাথে মিলে তৈরি করে জিঙ্ক অক্সাইড, এবং আমাদের জিনিসটা এই বরাবর ভেঙে যায়। সেখান থেকে আমরা পাই CHO বন্ড CHO, আমাদের একটা ডাইকার্বনিল যৌগ তৈরি হয়, এবং আমাদের এই স্পেসিফিক ডাইকার্বনিল যৌগটার নাম হলো গিয়ে গ্লাইঅক্সাল। অর্থাৎ যে কোনো অ্যালকাইন
তাকে যদি আমি ওজনীকরণ করি তাহলে সেখান থেকে আমরা পাবো ডাই কার্বনিল যৌগ, এবং ইথাইনকে যদি আমি ওজনীকরণ করি তাহলে সেখান থেকে আমরা ডাই কার্বনিল যৌগটা পাই, তার নাম হলো গিয়ে গ্লাইঅক্সাল। এটা হলো গিয়ে আমাদের অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া। আর অ্যালকাইনের আরেক প্রকার বিক্রিয়া আমরা সাধারণত দেখি, সেটা হলো গিয়ে অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়া। একটা পলিমারকরণ বিক্রিয়া আমরা খেয়াল করি, ফর এক্সাম্পল আমরা যদি 3 অণু অ্যালকাইন নেই, 3 অণু ইথাইনকে আমরা যদি 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহিত তপ্ত লোহার ভিতর দিয়ে ফ্লো করি অর্গানো নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তখন এখানে একটা সংযোজন পলিমারকরণ বিক্রিয়া ঘটে। এবং কিভাবে ঘটে সেটা আমরা ছবিটা দেখলেই বুঝতে পারবো। আমি 3টা ইথাইন যেটা নিলাম, সেই 3টা ইথাইন আঁকলাম। তো প্রথমে এই যে ইথাইনটা, তাদের ট্রিপল বন্ডের মাঝখানে একটা বন্ড ভেঙে যায়। একটা বন্ড ভাঙলে আমাদের এই কার্বনের একটা হাত বের হয়, এই কার্বনের একটা হাত বের হচ্ছে। এরপর আমাদের এই যে এই ইথাইনটা, তার কার্বন কার্বন ট্রিপল বন্ডের একটা হাত ভেঙে যায়, তার একটা হাত বের হয় এবং এদিকে আরেকটা হাত বের হচ্ছে। এবং এখানে ট্রিপল বন্ডের একটা হাত ভেঙে গেলে এই কার্বনের এদিকে একটা হাত বের হয়, এদিকে একটা হাত বের হয়। তখন আমরা দেখি যে আমাদের এখানে হাতগুলো যুক্ত হওয়ার পর যে যৌগটা আমরা পাচ্ছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বেনজিন। অর্থাৎ আমরা যদি 3 অণু অ্যালকাইন নিয়ে 3 অণু ইথাইনকে লোহিত তপ্ত লোহার ভিতর দিয়ে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্লো করি, সেখান থেকে আমরা পাচ্ছি বেনজিন। একটা পলিমারকরণ বিক্রিয়া, এবং অ্যালকাইন থেকে আমরা পাচ্ছি গিয়ে বেনজিন। এটা হলো গিয়ে আমাদের অ্যালকাইনের বিভিন্ন ধরনের বিক্রিয়া। আমরা অ্যালকাইনের অনেক ধরনের বিক্রিয়া দেখলাম, তার সংযোজন বিক্রিয়া দেখলাম হাইড্রোজেনের সাথে পানির সাথে। আমরা অ্যালকাইনের জারণ বিক্রিয়া দেখলাম, অ্যালকাইন যে অম্লধর্মী তার প্রতিস্থাপন বিক্রিয়া দেখলাম, এবং ওজনীকরণ বিক্রিয়া দেখার পর আমরা দেখলাম যে তার পলিমারকরণ বিক্রিয়াটা কিরকম হয়। আমরা অ্যারোমেটিক যৌগ বেনজিনের কিছু বিক্রিয়া খেয়াল করব। প্রথমে আমরা বেনজিনের সাথে হাইড্রোজেনের যে বিক্রিয়া ঘটে সেই বিক্রিয়াটা আমরা একটু দেখি। যে বেনজিনের সাথে যখন হাইড্রোজেন বিক্রিয়া করে, এখানে আমাদের সংযোজন বিক্রিয়া হয়, এবং এই সংযোজন বিক্রিয়ায় আমরা জানি যে আমাদের দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন তৈরি হয়। তো প্রথমে আমরা যেটা দেখব যে আমাদের বেনজিনের যে স্ট্রাকচারটা সেটা হলো গিয়ে CH, সবগুলো 6টা CH তারা বিভিন্ন জায়গায় ডাবল বন্ড দিয়ে যুক্ত। আমাদের একক বন্ধনের কোনো ভেরিয়েশন হয় না, একক বন্ধন যা ছিল সেরকমই থাকে। কিন্তু যে সকল জায়গায় আমাদের দ্বিবন্ধন ছিল সেই সকল জায়গায় দ্বিবন্ধন ভেঙে গেলে কার্বনের হাত ঠিক রাখার জন্য দ্বিবন্ধন যুক্ত প্রতিটা কার্বনের আমাদের একটা করে হাত বের হয়। ঠিক একইভাবে এই নিচের দুটা কার্বনে ডাবল বন্ড ছিল, এদের একটা করে আমাদের হাত বের হবে, এবং এদেরও আমাদের একটা করে হাত বের হবে। এবং এই হাতগুলিতে আমাদের বিকারকের হাইড্রোজেন যখন যুক্ত হবে, তখন আমরা এখান থেকে যে উৎপাদটা পাবো সেটা আমরা বলি গিয়ে সাইক্লোহেক্সেন তৈরি হচ্ছে। অর্থাৎ বেনজিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় আমরা তৈরি করতে পারি সাইক্লোহেক্সেন। ঠিক একই পদ্ধতিতে আমরা বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় দেখব যে আমাদের বেনজিনের যেই দ্বিবন্ধনগুলো ভাঙে, সেই দ্বিবন্ধনগুলো ভাঙার পর যেই প্রতিটা কার্বনের আমাদের যেই হাত বের হয়, সেই হাতে আমাদের একটা করে ক্লোরিন যখন যুক্ত হয়, তখন আমরা এখান থেকে পাই গ্যামাক্সিন, বা আমরা এখান থেকে যেটা পাই সেটা হলো গিয়ে C6H6Cl6। এটা হলো গিয়ে আমাদের গ্যামাক্সিন বা হেক্সাক্লোরোসাইক্লোহেক্সেন আমরা পাই। তো এটা হলো গিয়ে আমাদের বেনজিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় সাইক্লোহেক্সেন আমরা পাচ্ছি, বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় আমরা পাচ্ছি গিয়ে গ্যামাক্সিন বা লিন্ডেন বলি আমরা গ্যামাক্সিনকে। এখন আসা যাক ওজনীকরণ বিক্রিয়া। বেনজিনে যেহেতু পাই বন্ধন আছে, তার ওজনীকরণ বিক্রিয়া হয়, এবং ওজনীকরণ বিক্রিয়া যেটা হয় কিভাবে ঘটে সেটা দেখার জন্য আমরা ওজনের সাথে বেনজিনের বিক্রিয়া দিচ্ছি। ওজনীকরণ বিক্রিয়ায় আমাদের যে সকল কার্বন সিঙ্গেল বন্ড আছে, সেই সিঙ্গেল বন্ডের কিন্তু কোনো পার্থক্য ঘটে না, আমাদের দ্বিবন্ধন বরাবর সেটা আলাদা হয়ে যায় এবং সেখানে ঘরবাড়ি তৈরি হয়। খেয়াল করি আমরা মোট 3 অণু ওজন নিব, যার ভিতরে 1 অণু ওজন আমার এই দুইটার মাঝখানে যে দ্বিবন্ধন ছিল সেই দ্বিবন্ধনকে ভাঙবে, এবং তারা এমন ভাবে সজ্জিত হবে, খেয়াল করি যে একটা অক্সিজেন আর 2টা অক্সিজেন এমন ভাবে বসবে যাতে করে এখানে একটা ঘরবাড়ি তৈরি হচ্ছে। এই যে একটা ঘরবাড়ি আমরা পাচ্ছি। ঠিক একইভাবে এই দুইটার মাঝখানেও আমাদের 3টা অক্সিজেন এমন ভাবে বসবে যাতে করে এখানেও আমাদের একটা ঘরবাড়ি তৈরি হয়, এবং এই দুইটা কার্বনের মাঝখানেও 3টা অক্সিজেন এমন ভাবে বসবে যাতে করে তারা একটা ঘরবাড়ি তৈরি করে। এখন এই যে জটিল যৌগটা, এর সাথে যদি আমরা জিঙ্কের বিক্রিয়া দেই, 3টা জিঙ্ক এই 3টা অক্সিজেনের সাথে মিলে তৈরি করবে 3টা জিঙ্ক অক্সাইড, আমরা জিঙ্ক অক্সাইড পাবো। আর আমরা যেটা পাবো সেটা হলো গিয়ে, খেয়াল করি যদি এই বরাবর ভেঙে যায়, এই CHO তার সাথে বন্ড দিয়ে আরেকটা CHO, অর্থাৎ আমরা পাচ্ছি CHO বন্ড CHO, এবং 3 ক্ষেত্রে আমরা এরকম CHO বন্ড CHO পাবো, অর্থাৎ আমরা পাবো 3টা গ্লাইঅক্সাল। অর্থাৎ বেনজিনকে ওজনীকরণ করলে আমরা পাই গ্লাইঅক্সাল। আমরা বেনজিনের ওজনীকরণ এখানে যদি জিঙ্ক ব্যবহার না করি, এখানে যদি আমরা পানি ব্যবহার করি, সেই পানিটা আমার ওই অক্সিজেনগুলোর সাথে মিলে তৈরি করবে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, এবং হাইড্রোজেন পারঅক্সাইড জারক পদার্থ হিসেবে কাজ করে তখন আমার গ্লাইঅক্সালকে জারিত করে অক্সালিক অ্যাসিডে কনভার্ট করবে। অর্থাৎ যে কোনো ওজনীকরণ বিক্রিয়ায় যদি আমরা লাস্ট ধাপে এসে জিঙ্কের
বদলে পানি ব্যবহার করি তখন কিন্তু আমরা অ্যালডিহাইড না পেয়ে অ্যাসিড পাবো, কারণ তখন পানিটা আমার জার্মান অক্সিজেনের সাথে মিলে হাইড্রোজেন পারঅক্সাইড হয়। হাইড্রোজেন পারঅক্সাইড একটা জারক পদার্থ হিসেবে কাজ করে এবং আমরা যে অ্যালডিহাইড পাই সেই অ্যালডিহাইডকে তারা জারিত করে আমাদের জৈব অ্যাসিডে কনভার্ট করে। এই হলো কি আমাদের বেনজিনের কিছু বিক্রিয়া। আমরা ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বা ফিডেল-ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া সম্পর্কে দেখব। তো ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন হলো গিয়ে যে আমাদের বেনজিন বলয়ের একটা হাইড্রোজেন যদি অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় বা যদি অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে আমরা বলি অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন বিক্রিয়া। এখন এই প্রতিস্থাপনটা হয় কি আমাদের একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা কিনা অনার্দ্র, সেই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে। তো আমরা যদি বিক্রিয়াটা দেখি যে একটা বেনজিনের সাথে মিথাইল আয়োডাইড বা যে কোনো মিথাইল হ্যালাইডের যদি আমরা বিক্রিয়া দেই সেখানে এই মিথাইল মূলক অর্থাৎ একটা অ্যালকাইল মূলক আমার বেনজিন বলয়ের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে আমার যে যৌগটা তৈরি করে সেটা হলো কিনা টলুইন এবং হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে। তো এখানে একটা অ্যালকাইল মূলক বেনজিন বলয়ের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে, তাই এটা হলো গিয়ে আমাদের অ্যালকাইলেশন বিক্রিয়া। আর নিচের যে বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি সেই বিক্রিয়ায় একটা অ্যাসাইল আয়োডাইড যে CH3CO এই মূলকটাকে আমরা বলি অ্যাসাইল মূলক, এই অ্যাসাইল আয়োডাইড বেনজিন বলয়ের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এবং আমরা কিটোন পাচ্ছি। আমরা CO জিনিসটাকে আমরা এইভাবে দেখাই, একটা কিটোন পাচ্ছি, এটা হলো গিয়ে আমাদের একটা যে মিথাইল ফিনাইল কিটোন তৈরি হচ্ছে। তো এটা হলো গিয়ে আমাদের একটা অ্যাসাইলেশন বিক্রিয়া। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যখন অ্যালকাইল মূলক দ্বারা বেনজিন বলয়ের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় সেটা হলো ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, যখন অ্যাসাইল মূলক দ্বারা বেনজিন বলয়ের হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে সেটা হলো একটা অ্যাসাইলেশন বিক্রিয়া। আমাদের এই বিক্রিয়াগুলোর মেকানিজম সম্পর্কে একটু ভালো ধারণা থাকা লাগবে। আমরা পলিমারকরণ বিক্রিয়া সম্পর্কে জানবো এবং পলিমারকরণ বিক্রিয়ায় পলিমার দুই প্রকার, একটা হলো সংযোজন পলিমার আর একটা হলো ঘনীভবন পলিমার। সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা যে পলিমারগুলি পাই তাদেরকে আমরা বলি সংযোজন পলিমার এবং সেই সংযোজন পলিমারকরণ বিক্রিয়াটা যেটা হয় আমাদের অনেকগুলো মনোমার থাকে, সেই মনোমারগুলো সংযোজন বিক্রিয়া ঘটে নির্দিষ্ট প্রভাবক তাপমাত্রায় এবং সেখান থেকে আমরা পাই পলিমার। ফর এক্সাম্পল আমরা এখানে ইথিনকে যদি মনোমার হিসেবে ব্যবহার করি আমাদের অনেকগুলো এন এর মান ফর এক্সাম্পল 600 থেকে 1200, তো অনেকগুলো ইথিন তারা যখন সংযোজন বিক্রিয়া করে তখন তাদের ডাবল বন্ডটা ভেঙে যায় এবং দুইটা কার্বনের একটা হাত বের হয়। আমি একটা ইথিন, আবার দুইটা হাত বের হলো, আমার পাশে যে ইথিন আছে তারও দুইটা হাত বের হয় এবং লাস্টে গিয়ে দেখা যায় হাত হাত জয়েন্ট লেগে অনেকগুলি ছোট ছোট অণু থেকে আমরা একটা কন্টিনিউয়াস অনেক বড় একটা অণু পাই এবং ওই বড় অণুটাকে আমরা বলি পলিমার, ছোট অণুগুলিকে আমরা বলি মনোমার এবং পদ্ধতিটাকে আমরা বলি পলিমারকরণ বিক্রিয়া। তো পলিমারকরণ বিক্রিয়ায় আমাদের সংযোজন পলিমারগুলোর নাম বা তাদের মনোমারের নাম বা কোন প্রভাবক ব্যবহার করা হয় সেটার জন্য আমরা এখানে একটা চার্ট তৈরি করলাম। একটা সংকেত আমরা দেখতে পাচ্ছি, কার্বন কার্বন ডাবল বন্ড, একটা ইথিন জাতীয় যৌগ, তার তিনটা হাতে হাইড্রোজেন আছে, আরেক হাতে আছে গিয়ে ওয়াই দিয়ে আমরা যে কোনো কিছু বুঝাচ্ছি। ওয়াই এর জায়গায় যদি আমরা হাইড্রোজেন বসাই তখন আমি মনোমার হিসেবে পাবো ইথিন এবং তাকে পলিমারকরণ করলে আমি যে পলিমারটা পাবো সেটা হবে পলিথিন এবং সেই ক্ষেত্রে আমার প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় অক্সিজেন। ওয়াই এর জায়গায় যদি আমি ক্লোরিন বসাই তখন আমি যেটা পাবো তাকে আমরা বলি ভিনাইল ক্লোরাইড, সেটা হলো মনোমার এবং এই ভিনাইল ক্লোরাইডকে পলিমারাইজেশন করলে আমরা পাবো পলিভিনাইল ক্লোরাইড যাকে সংক্ষেপে আমরা বলি পিভিসি এবং সেই পিভিসি তৈরির জন্য প্রভাবক হিসেবে আমরা যে কোনো জৈব পারক্সাইড ব্যবহার করি। ওয়াই এর জায়গায় যদি আমি CH3 বসাই তাহলে আমি মনোমার হিসেবে পাবো প্রোপিন, প্রোপিনকে পলিমার করলে আমি পাবো পলিপ্রোপিন এবং এই পলিপ্রোপিন তৈরির জন্য আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করি টাইটানিয়াম ক্লোরাইড। ওয়াই এর জায়গায় যদি আমি বেনজিন বসাই তাহলে আমরা এখানে পাবো স্টাইরিন এবং স্টাইরিনকে পলিমার করব আমরা, তখন পলিমার যেটা পাবো সেটা হবে পলিস্টাইরিন এবং এই বিক্রিয়ার প্রভাবক হিসেবে আমরা ব্যবহার করি যে কোনো লুইস অ্যাসিড। এর বাইরে আমাদের আরেকটা পলিমার আছে সেটা হলো গিয়ে টেফলন। তো অ্যাকচুয়ালি টেফলনকে আমরা আগেরটার মতো করে ওই সংকেত দিয়ে প্রকাশ করতে পারি না, এই জন্য আলাদা করে দেখানো। যদি আমরা এইভাবে চিন্তা করি একটা ইথিন তার চারটা হাতের চারটা হাইড্রোজেনই যদি চারটা ফ্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, এইটা কার্বন টেট্রাফ্লোরাইড যেটা মানে টেট্রাফ্লোরো ইথিন, এটার অনেকগুলো অণু আমি নিলাম, সেটাকে আমি ফেন্টন বিকারক মানে হলো গিয়ে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে যদি আমি বিক্রিয়া দেই তখন এখানে পলিমারকরণ বিক্রিয়া হয়। পলিমারকরণ বিক্রিয়া যেটা হয় যেহেতু সংযোজন পলিমারকরণ আমাদের দ্বিবন্ধনটা ভেঙে যায় এবং দুইটা কার্বনের এরকম হাত বের হয়, এই হাত দিয়ে অনেকগুলি অণু একের সাথে যুক্ত হয়ে আমাদের একটা অণু তৈরি করে এবং এই যে সংকেতটা আমরা দেখতে পাচ্ছি এই সংকেতটা হলো গিয়ে আমাদের টেফলনের একটা সংকেত। টেফলন একটা পলিমার, তার সংকেত এবং তার মনোমার হলো গিয়ে আমাদের টেট্রাফ্লোরো ইথিন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন ওয়াই এর জন্য বিভিন্ন মনোমার পাচ্ছি, তার জন্য বিভিন্ন পলিমার পাচ্ছি, সেই প্রভাবকগুলি আমাদের মনে রাখা লাগবে আর এটা আলাদাভাবে টেফলনেরটা দেখানো হলো। এছাড়াও আমাদের এই পলিমারগুলোর যে ব্যবহার কোনটা কোন কাজে ব্যবহার করা হয় সেটা আমরা অনেকেই ব্যক্তিগত জীবনে ব্যবহার করি, তো আমরা একটু সতর্কতার সাথে ওই ব্যবহারগুলো দেখে নেব।
বলতে আমরা সাধারণত আর এক্স দিয়ে প্রকাশ করি এবং আর দিয়ে আমরা জানি অ্যালকাইল মূলক বুঝায়, এক্স দিয়ে হ্যালোজেন বুঝায়। তো আমার বিভিন্ন রকম অ্যালকাইল হ্যালাইড হতে পারে, যে আমরা অ্যালকাইল মূলকটা চেঞ্জ করে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল বিভিন্ন রকম অ্যালকাইল মূলক বা হ্যালাইড মূলকের জায়গায় আমি বিভিন্ন রকম হ্যালাইড মূলক বা ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড ইত্যাদি দিয়ে বিভিন্ন রকম অ্যালকাইল হ্যালাইড পেতে পারি। তো এখন এই অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতিটা আমি কিভাবে বানাবো বা অ্যালকাইল হ্যালাইড আমি কিভাবে তৈরি করব? তো বেসিক্যালি আমরা দুই ভাবে অ্যালকাইল হ্যালাইড তৈরি করি। একটা হলো গিয়ে অ্যালকিন হতে, অ্যালকিনের সাথে যদি আমরা যে কোনো হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন বিক্রিয়া দেই, দেখি একটু কি হবে। যে একটা অ্যালকিন ইথিন নিলাম আমি, এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকলেই সংযোজন বিক্রিয়া হয় এবং সংযোজন বিক্রিয়ায় যেটা হয় এই ডাবল বন্ডটা ভেঙে যায়, ডাবল বন্ড ভেঙে এখানে সিঙ্গেল বন্ড হয় এবং দুইটা কার্বনের একটা করে হাত বের হয়। এক কার্বনে হাইড্রোজেন যুক্ত হয়, আরেক কার্বনে হ্যালোজেন যুক্ত হয়, সেখান থেকে আমরা পেলাম ইথাইল হ্যালাইড। এটা আমাদের একটা প্রতিসম অ্যালকিন, তাই এখানে আমার মার্কোনিকভ সূত্র অ্যাপ্লাই করা লাগেনি। কিন্তু যদি আমার অপ্রতিসম অ্যালকিন হতো সেখান থেকে আমরা মার্কোনিকভ সূত্র অনুযায়ী বুঝতে পারতাম অ্যাকচুয়ালি আমাদের কোন অ্যালকিন থেকে কোন ধরনের অ্যালকাইল হ্যালাইড আমি পাবো। আর আরেকটা যেটা অ্যালকাইল হ্যালাইড তৈরির পদ্ধতি, সেটা হলো গিয়ে অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে আমরা অনেক কিছুর মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। অ্যালকোহলের সাথে যদি আমরা হাইড্রোজেন হ্যালাইড বা ফসফরাস ট্রাই হ্যালাইড বা ফসফরাস পেন্টা হ্যালাইড বা থায়োনিল হ্যালাইড যোগ করি, তখন কিন্তু আমরা অ্যালকোহল থেকে আমরা তৈরি করতে পারি অ্যালকাইল হ্যালাইড। ফর এক্সাম্পল এখানে আমি যে বিক্রিয়াটা দেখাচ্ছি সেটা হলো গিয়ে যে অ্যালকোহলের সাথে যে কোনো একটা অ্যালকোহল ইথানল, তার সাথে ফসফরাস পেন্টা হ্যালাইডের বিক্রিয়ায় সেখান থেকে আমরা ঠিকই পাচ্ছি অ্যালকাইল হ্যালাইড, ইথাইল হ্যালাইড। তৈরি হচ্ছে ফসফরাস অক্সিক্লোরাইড এবং হাইড্রোজেন হ্যালাইড। যদি আমি ফসফরাস ট্রাই হ্যালাইডের বিক্রিয়া দেই, সেখান থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড পাবো এবং আমাদের তৈরি হবে ফসফরাস অ্যাসিড, H3PO3 তৈরি হয়। এটা গেল আমাদের প্রস্তুতি। এখন আমরা বিক্রিয়ায় আসি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিক্রিয়াটা আমাদের লাগে অ্যালকাইল হ্যালাইডের জন্য, অনেক সময় আমাদের রূপান্তর করতে দেয়, একটা যৌগ থেকে আরেকটা যৌগ তৈরি করতে দেয়। ফর এক্সাম্পল আমাকে বললো যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যাসিড তৈরি করো বা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যামিন তৈরি করো। এটা নেসেসারি না যে আমি এই প্রস্তুতিটা এক ধাপে করা লাগবে, আমি অনেকগুলি ধাপে স্টেপ বাই স্টেপ করে করতে পারি। তো ওই রূপান্তরের জন্য, একটা থেকে আরেকটা কনভার্সনের জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিক্রিয়াটা সেটা হলো গিয়ে সায়ানাইড মূলকের বিক্রিয়া বা সায়ানাইড মূলকের প্রতিস্থাপন। এখন এই সায়ানাইড মূলক আমি কখন কাজে লাগাবো? সহজে আমরা মনে রাখতে পারি, যখন আমার কার্বন সংখ্যা বৃদ্ধি করতে বলবে, কার্বন সংখ্যা আমার বাড়াতে বলবে, তখন আমরা সায়ানাইড মূলককে প্রতিস্থাপিত করে আমার যৌগের ভিতর নিয়ে আসবো। কি রকম কার্বন সংখ্যা বাড়ানো লাগবে? ফর এক্সাম্পল আমাকে বললো ইথানল থেকে প্রোপানোয়িক অ্যাসিড বানাতে। তো ইথানল তাতে কার্বন কিন্তু দুইটা, বাট প্রোপানোয়িক অ্যাসিড তাতে কার্বন তিনটা। যদি আমার কার্বন সংখ্যা এরকম বাড়াতে বলে, একটা বাড়াতে বলে বা দুইটা বাড়াতে বলে, তখন আমরা এখানে সায়ানাইড মূলকটা যোগ করব এবং তাতে যেটা হয়, তাতে আমাদের কার্বন সংখ্যা বেড়ে যায় জৈব যৌগের ভিতর এবং আমরা কার্বন সংখ্যা 1 বৃদ্ধি করতে পারি একটা সায়ানাইড মূলক প্রতিস্থাপন করার মাধ্যমে। এবং এই সায়ানাইড মূলকের প্রতিস্থাপনটা আমরা করি একটা অ্যালকাইল হ্যালাইডের ভিতর। যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড, তার সাথে যদি আমরা পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া দেই, সেখান থেকে তৈরি হয় আমাদের অ্যালকাইল সায়ানাইড। এই যে আমাদের অ্যালকাইল সায়ানাইড, একে আমরা 3 রকম বিক্রিয়া দিতে পারি। ডিপেন্ডিং অন আমি কি রকম বিক্রিয়া দিচ্ছি, সেখান থেকে আমি 3 রকম আলাদা আলাদা জিনিস পাবো। ফর এক্সাম্পল যদি আমি অ্যালকাইল সায়ানাইডকে বিজারিত করি, জার্মান হাইড্রোজেনের দ্বারা যদি আমি অ্যালকাইল হ্যালাইডকে বিজারণ ঘটাই, তখন আমি এখান থেকে পাবো আর CH2NH2, অর্থাৎ বিজারণের মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড থেকে আমি পাচ্ছি অ্যামিন। এবং একটু খেয়াল করি আমরা, আমাদের যেই অ্যালকাইল হ্যালাইড ছিল, সেই অ্যালকাইল হ্যালাইড এর যতগুলি কার্বন ছিল, আমাদের অ্যামিনটায় তার চেয়ে একটা কার্বন অবশ্যই বেশি আছে। আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল সায়ানাইড পাই প্রতিস্থাপনের মাধ্যমে এবং সেই সায়ানাইডকে যদি আমি বিজারণ ঘটাই, সেখান থেকে আমরা পাই গিয়ে অ্যামিন। আমরা যদি অ্যালকাইল সায়ানাইডকে বিজারণ না করে জারণ করি, জার্মান অক্সিজেন এবং পানির উপস্থিতিতে যদি আমি জারণ ঘটাই, তাহলে এই অ্যালকাইল সায়ানাইড থেকে আমরা পাই RCONH2, অর্থাৎ আমরা পাই গিয়ে অ্যামাইড। এবং খেয়াল করি যে আমাদের অ্যালকাইল হ্যালাইডে যতগুলি কার্বন, অ্যামাইডে তার চেয়ে একটা কার্বন অবশ্যই বেশি আছে। আর যদি আমি অ্যালকাইল সায়ানাইডকে অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করি, তখন এখান থেকে আমরা পাবো RCOOH প্লাস অ্যামোনিয়া। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে ফাইনালি অ্যামিন পাচ্ছি, অ্যাসিড পাচ্ছি বা অ্যামাইড পাচ্ছি এবং এই প্রত্যেকেরই কার্বন সংখ্যা আমার ইনিশিয়াল অ্যালকাইল হ্যালাইডের চেয়ে 1 বেশি।
এবং এই বেশি হচ্ছে তার কারণ হলো আমি একটা সায়ানাইড মূলককে প্রতিস্থাপনের মাধ্যমে আমার জৈব যৌগের ভিতর ঢুকাচ্ছি। অর্থাৎ যখনই আমার কার্বন সংখ্যা বৃদ্ধি করা লাগবে তখনই আমি এই সায়ানাইড মূলকের বিক্রিয়ার কথা চিন্তা করব, এবং একটা সায়ানাইড মূলক যোগ করার পর আমি কিন্তু তাকে আমার ইচ্ছা মতো যে কোনো জিনিস তৈরি করতে পারি। ডিপেন্ড করে আমি তাকে কি বিক্রিয়া দিচ্ছি তার উপর। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আমার একটা 3 কার্বনের অ্যালকোহল আছে, সেই একটা 3 কার্বনের অ্যালকোহল থেকে আমি কিভাবে 4 কার্বনের অ্যাসিড বানাবো, 3 কার্বনের অ্যালকোহল থেকে 4 কার্বনের অ্যাসিড, তো আমি প্রশ্ন শুনেই বুঝতে পারবো যে আমার একটা কার্বন সংখ্যা বাড়ানো লাগবে। তো অ্যালকোহলের কিন্তু আমি কার্বন সংখ্যা বাড়ানোর জন্য অ্যালকোহলের সাথে সায়ানাইড যোগ করতে পারি না। আমি প্রথমে যেটা করে নিব, ওই অ্যালকোহল থেকে একটা অ্যালকাইল হ্যালাইড বানায় নিব। এই যে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড আমি বানায় নিব। অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া দিব, সেখান থেকে আমার অ্যালকাইল সায়ানাইড তৈরি হবে, এবং সেই অ্যালকাইল সায়ানাইড হয়ে যাবে 4 কার্বনের। অ্যালকোহল ছিল 3 কার্বনের, অ্যালকাইল হ্যালাইড 3 কার্বনের, বাট সেখান থেকে যখন আমি অ্যালকাইল সায়ানাইড বানাচ্ছি, সেই অ্যালকাইল সায়ানাইড 4 কার্বনের, এবং ওই অ্যালকাইল সায়ানাইডকে আমি যদি অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করি তখন আমি পাবো 4 কার্বনের জৈব অ্যাসিড। আমি 4 কার্বনের অ্যামিনো বানাতে পারবো, আমি 4 কার্বনের অ্যামাইডো বানাতে পারবো। তো এটা হলো আমাদের সায়ানাইড মূলকের প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা গ্রিগনার্ড বিকারক সম্পর্কে জানবো। তো গ্রিগনার্ড বিকারক হলো গিয়ে আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অর্থাৎ আমরা যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া দেই তাহলে সেখান থেকে আমি যে উৎপাদটা পাই সেটাই আমাদের গ্রিগনার্ড বিকারক। আমি যদি অ্যারাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া দিই তাহলে সেখান থেকে আমি পাবো অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো আমি অ্যালকাইল বা অ্যারাইল মূলক হিসেবে যে কোনো মূলক এবং হ্যালোজেন হিসেবে যে কোনো মূলকই কিন্তু ব্যবহার করতে পারি। তো এই গ্রিগনার্ড বিকারকের তাৎপর্যটা কি, বা এত আলাদাভাবে পড়ার কি দরকার এই গ্রিগনার্ড বিকারক? গ্রিগনার্ড বিকারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার যেটা, যে গ্রিগনার্ড বিকারক থেকে আমরা খুব সহজে অন্যান্য সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহ তৈরি করতে পারি। যেমন গ্রিগনার্ড বিকারক থেকে আমরা এখন হাইড্রোকার্বন তৈরি করব, গ্রিগনার্ড বিকারক থেকে আমরা অ্যালকোহল তৈরি করব, যেটা কিনা বিভিন্ন রকম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বিভিন্ন রকম অ্যালকোহল আমরা তৈরি করব। গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করব। এছাড়া গ্রিগনার্ড বিকারক থেকে আরো অনেক ধরনের সমগোত্রীয় শ্রেণী কিন্তু তৈরি করা যায়, এবং আমাদের পরীক্ষার এমসিকিউ বা রিটেন পার্টের জন্য এই গ্রিগনার্ড বিকারকের টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। তো আমাদের প্রথম টার্গেট হলো গিয়ে হাইড্রোকার্বন তৈরি। গ্রিগনার্ড বিকারক থেকে আমরা যে কোনো একটা হাইড্রোকার্বন, ফর এক্সাম্পল অ্যালকেন তৈরি করতে চাই। তো আমরা এখানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিলাম, তার সাথে আমরা পানি যোগ করলাম। তো পানি যোগ করলে যেটা হয় যে আমাদের এই ম্যাগনেসিয়াম হ্যালাইড এই হাইড্রোক্সি গ্রুপের সাথে মিলে তৈরি করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। এবং একটা জিনিস শর্টকাট হিসেবে আমরা মনে রাখতে পারি যে আমাদের গ্রিগনার্ড বিকারকের সব বিক্রিয়ায় লাস্টে অবশ্যই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড তৈরি হয়, মানে সবসময় আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড পাবো। আর বাকি থাকলো কি, তাহলে একটা অ্যালকাইল মূলক, একটা হাইড্রোজেন। তো অ্যালকাইলের সাথে যদি আমরা একটা হাইড্রোজেন যোগ করি তাহলে আমরা যেটা পাই সেটাই কিন্তু আমাদের একটা অ্যালকেন। অর্থাৎ গ্রিগনার্ড বিকারকের সাথে যখন আমরা শুধু পানি যোগ করি তখন সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি একটা হাইড্রোকার্বন বা একটা অ্যালকেন। আমার পরবর্তী টার্গেট হলো গিয়ে গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা। তো 1 ডিগ্রি অ্যালকোহল মানে হলো যে একটা কার্বন তার এক হাতে OH থাকলে তাকে আমরা অ্যালকোহল বলি, তার বাকি যেই 3 হাত, সেই 3 হাতে যদি একটা অ্যালকাইল গ্রুপ থাকে আর বাকি 2 হাতে যদি হাইড্রোজেন থাকে তখন সেই কার্বন বা সেই অ্যালকোহলটাকে আমরা বলি 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক একইভাবে কার্বনের 4 হাতের ভিতর 1 হাতে OH এবং বাকি 3 হাতের ভিতর 2 হাতে যদি অ্যালকাইল গ্রুপ থাকে, 1 হাতে যদি হাইড্রোজেন থাকে তখন তাকে আমরা বলি 2 ডিগ্রি অ্যালকোহল। আর কার্বনের 4 হাতের ভিতর 1 হাতে OH এবং বাকি 3 হাতে যদি অ্যালকাইল গ্রুপ থাকে তখন সেই অ্যালকোহলকে আমরা বলি গিয়ে 3 ডিগ্রি অ্যালকোহল। তা আমরা এখন গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 3 প্রকার অ্যালকোহলই তৈরি করব। তো আমরা দেখি এখানে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি করব। তো গ্রিগনার্ড বিকারক হিসেবে আমি যে কোনো র্যান্ডম গ্রিগনার্ড বিকারক নিব, তার সাথে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরির জন্য আমরা যোগ করলাম HCHO অর্থাৎ মিথানল বা ফর্মালডিহাইড আমরা যোগ করব। তো মিথানল বা ফর্মালডিহাইডের এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে এখানে সংযোজন বিক্রিয়া হয়, এবং এই সংযোজন বিক্রিয়া আমরা পাবো HC অক্সিজেন এবং হাইড্রোজেন। তো খেয়াল করি যখন আমাদের সংযোজন বিক্রিয়ার মাধ্যমে কার্বন অক্সিজেনের ডাবল বন্ডটা ভেঙে যায় তখন অক্সিজেনের একটা নতুন হাত বের হয়, কার্বনের একটা নতুন হাত বের হয়, এবং এই নতুন হাতে কারা যুক্ত হবে? এই নতুন হাতে যুক্ত হবে গ্রিগনার্ড বিকারক এর ভাঙা অংশ। গ্রিগনার্ড বিকারক এরকম অ্যালকাইল এবং ম্যাগনেসিয়াম হ্যালাইড অপোলার এবং পোলার দুইটা পার্টে ভাগ হয়ে যায়, এবং এই অ্যালকাইল পার্ট যেটা কিনা অপোলার সে এসে যুক্ত হয় আমার অপোলার কার্বনের সাথে, এবং পোলার পার্ট ম্যাগনেসিয়াম হ্যালাইড সেটা যুক্ত হয় আমার পোলার অক্সিজেনের সাথে। তো আমরা OMgX পাই।
এবং এইটা আমাদের মধ্যবর্তী যৌগ। এই মধ্যবর্তী যৌগের সাথে যদি আমরা পানি যোগ করি তখন আমরা যেটা পাবো যে ম্যাগনেসিয়াম হ্যালাইড আছে, ম্যাগনেসিয়াম হ্যালাইড এখানে OH এর সাথে মিলে আমার তৈরি করবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, যেটা কিনা আমার সব সময় গ্রিগনার্ড বিকারকের সব বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড তৈরি হবে। এবং এই যে হাইড্রোজেনটা, সেই হাইড্রোজেনটা আমার ওই অক্সিজেনের সাথে গিয়ে বসবে এবং সেখান থেকে আমি পাবো কার্বন, তার দুই পাশে দুইটা হাইড্রোজেন, তার নিচের দিকে একটা অ্যালকাইল গ্রুপ, উপরে শুধু অক্সিজেন ছিল, তার সাথে হাইড্রোজেন গিয়ে বসলো, তার মানে একটা অ্যালকোহল। এবং এই অ্যালকোহলের একটা হাতে অ্যালকাইল গ্রুপ আছে, তার মানে এটা হলো একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তো আমরা বিক্রিয়ার মেকানিজমটা একটু খেয়াল করি। আমাদের দ্বিবন্ধন ভেঙে কার্বন অক্সিজেনের একক বন্ধন হলো, অক্সিজেন এবং কার্বনের একটা করে হাত বের হলো, কার্বনের সাথে যুক্ত হয় অ্যালকাইল মূলক, অক্সিজেনের সাথে যুক্ত হয় ম্যাগনেসিয়াম হ্যালাইড, এবং তাকে যখন আমি পানির সাথে বিক্রিয়া দেই তখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড এবং আমরা পাই একটা 1 ডিগ্রি অ্যালকোহল। এটা হলো কি আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। এখন আমরা গ্রিগনার্ড বিকারক থেকে 2 ডিগ্রি অ্যালকোহল যদি তৈরি করতে চাই, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য আমাদের গ্রিগনার্ড বিকারকের সাথে যে কোনো অ্যালডিহাইড আমরা যোগ করব, RCHO, যে কোনো একটা অ্যালডিহাইড, কিন্তু আমি মিথানেল যোগ করব না। মিথানেলও একটা অ্যালডিহাইড, বাট মিথানেল ছাড়া পৃথিবীর যে কোনো অ্যালডিহাইড যদি আমি যোগ করি তাহলে সেখান থেকে আমি পাবো একটা 2 ডিগ্রি অ্যালকোহল। ফর এক্সাম্পল আমরা যদি দেখি এখানেও ঠিক আগের মতোই বিক্রিয়া হবে। কার্বন অক্সিজেনের মাঝখানে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের সংযোজন বিক্রিয়ার ফলে আমরা যেটা পাবো, ডাবল বন্ডটা ভেঙে যাবে, অক্সিজেনের একটা হাত বের হবে, কার্বনের একটা হাত বের হবে, অক্সিজেনের সাথে এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড ভেঙে গিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হবে ম্যাগনেসিয়াম হ্যালাইড এবং কার্বনের সাথে যুক্ত হবে অ্যালকাইল। এটা আমাদের মধ্যবর্তী যৌগ। এই মধ্যবর্তী যৌগের সাথে যখন আমরা পানি যোগ করব তখন ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে OH মিলে আমাদের তৈরি করবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। আমরা এখানে পাবো একটা উৎপাদ হলো গিয়ে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড এবং আরেকটা উৎপাদ হলো একটা কার্বন, তার দুই হাতে দুইটা অ্যালকাইল গ্রুপ, এই পাশে একটা হাইড্রোজেন আর উপরে অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন গিয়ে অ্যাড হবে, এই অক্সিজেনটার সাথে এই হাইড্রোজেনটা গিয়ে অ্যাড হবে। তো আমরা পাচ্ছি একটা অ্যালকোহল এবং এই অ্যালকোহলটা আমাদের একটা 2 ডিগ্রি অ্যালকোহল, কারণ এখানে আমাদের অ্যালকাইল গ্রুপ আছে গিয়ে দুইটা। আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম গ্রিগনার্ড বিকারকের সাথে যে কোনো অ্যালডিহাইড যোগ করে এক্সেপ্ট ফর মিথানেল। এবং আমরা যদি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে চাই তাহলে আমরা গ্রিগনার্ড বিকারকের সাথে কোনো অ্যালডিহাইড না, সেই ক্ষেত্রে আমরা কিটোন যোগ করব। গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা কিটোন যোগ করি সেখান থেকে আমরা পাই 3 ডিগ্রি অ্যালকোহল। খেয়াল করি আমি এখানে যে কোনো একটা কিটোন নিলাম, আমাদের বিক্রিয়ায় যেটা হয় কার্বন অক্সিজেন ডাবল বন্ডের হাত খুলে যায়, কার্বনের দুই হাতে এমনিতেই দুইটা অ্যালকাইল মূলক আছে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যখন ভাঙবে তখন কার্বনের সাথে যুক্ত হবে অ্যালকাইল, অক্সিজেনের সাথে যুক্ত হবে ম্যাগনেসিয়াম হ্যালাইড এবং এর সাথে যখন আমরা পানি যোগ করব তখন ম্যাগনেসিয়াম হ্যালাইড OH এর সাথে মিলে আমার তৈরি করবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড এবং আমি যেটা পাবো সেটা হলো একটা কার্বন, তার 3 হাতে 3টা অ্যালকাইল গ্রুপ, তার উপরের হাতে অক্সিজেন এবং ওই অক্সিজেনের সাথে পানির হাইড্রোজেন গিয়ে অ্যাড হবে এবং আমরা পাবো গিয়ে OH। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যালকোহল এবং ওই অ্যালকোহলের 3 হাতে 3টা অ্যালকাইল গ্রুপ, তাই সেটা হলো একটা 3 ডিগ্রি অ্যালকোহল। আর যদি আমি গ্রিগনার্ড বিকারক থেকে জৈব অ্যাসিড তৈরি করতে চাই সেটাও সম্ভব, সেই ক্ষেত্রে আমরা যোগ করি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের গঠন সরলরৈখিক, বাট এখানে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাচ্ছি জাস্ট বিক্রিয়াটা সহজে বোঝার জন্য। তো সংযোজন বিক্রিয়া যেটা হয়, সংযোজন বিক্রিয়ায় কার্বনের এবং অক্সিজেনের মাঝখানে যে দ্বিবন্ধন ছিল সেই দ্বিবন্ধনটা ভেঙে সেখানে একক বন্ধন তৈরি হয়, ফলে কার্বনের একটা হাত বের হয়, অক্সিজেনের একটা হাত বের হচ্ছে। কার্বনের হাতে যুক্ত হবে আমাদের আগের মতো অ্যালকাইল গ্রুপ এবং অক্সিজেনের হাতে যুক্ত হবে ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো এটা মধ্যবর্তী যৌগ, এর সাথে যখন আমরা পানি যোগ করি তখন পানির OH এর সাথে ম্যাগনেসিয়াম হ্যালাইড মিলে আমাদের তৈরি করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড এবং এই Hটা আমার অক্সিজেনের সাথে গিয়ে যখন বসে আমরা পাই RCOOH, অর্থাৎ আমরা পাচ্ছি গিয়ে জৈব অ্যাসিড। সুতরাং আমরা দেখতে পেলাম যে আমরা গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে গ্রিগনার্ড বিকারক থেকে বিভিন্ন ধরনের সমগোত্রীয় শ্রেণী তৈরি করতে পারছি। গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা শুধু পানি যোগ করি সেখান থেকে আমরা পাই হাইড্রোকার্বন। গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা মিথানেল যোগ করি সেখান থেকে আমরা পাই 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা যে কোনো অ্যালডিহাইড যোগ করি মিথানেল ছাড়া সেখান থেকে আমরা পাই 2 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা যে কোনো কিটোন যোগ করি সেখান থেকে আমরা পাই 3 ডিগ্রি অ্যালকোহল এবং গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা কার্বন ডাই অক্সাইড যোগ করি সেখান থেকে আমরা পাই জৈব অ্যাসিড। এছাড়াও গ্রিগনার্ড বিকারকের সাথে আমি যে কোনো কার্বনিল মূলক বিশিষ্ট যৌগ যদি আমরা যোগ করি তাহলে সেখান থেকে আমরা নতুন নতুন যৌগ তৈরি করতে পারবো। আমরা অ্যালকাইল হ্যালাইডের আরেকটি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া যেটা কিনা হলো কি আমাদের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। তো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনকে সংক্ষেপে আমরা বলি SN বিক্রিয়া, সাবস্টিটিউশন ডি নিউক্লিওফিলিক বিক্রিয়া। তো এই বিক্রিয়ার নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটা নিউক্লিওফাইল
নিউক্লিওফাইল কারা? যারা আমাদের পজিটিভ চার্জকে বা নিউক্লিয়াসকে আকর্ষণ করে তাদেরকে আমরা বলি নিউক্লিওফাইল। একটা নিউক্লিওফাইল আমাদের প্রতিস্থাপন করবে অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেনকে যখন নিউক্লিওফাইল প্রতিস্থাপন করে তখন তাকে আমরা বলি একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা এসএন বিক্রিয়া। ফর এক্সাম্পল এখানে আমি দেখতে পাচ্ছি একটা উদাহরণ, অ্যালকাইল হ্যালাইড তার সাথে Z- আমার যে কোনো নিউক্লিওফাইল সে হ্যালোজেনটাকে প্রতিস্থাপন করে R বন্ড Z তৈরি করলো এবং হ্যালাইড আয়ন প্রতিস্থাপিত হয়ে গেল। তো এইটা আমাদের যে কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া, কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম লক্ষ্য করলে দেখা যায় যে কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া বা এসএন বিক্রিয়া আমাদের দুই প্রকার, দুই ভাবে ঘটে। একটা হলো কি একাণবিক কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া বা আমরা সংক্ষেপে বলি SN1 বিক্রিয়া, এবং আরেকটা হলো কি আমাদের দ্বিআণবিক কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা বলি যাকে SN2 বিক্রিয়া। আমরা এখন এই দুই প্রকার যে কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া বা দুই প্রকার যে এসএন বিক্রিয়া তাদের মেকানিজমটা দেখব। তো ফর এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া মানে হলো একাণবিক কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া, এবং একাণবিক কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি যে এইখানে আমাদের যেই অ্যালকাইল হ্যালাইড এবং তার সাথে যে নিউক্লিওফাইল থাকে এই দুইটার ঘনমাত্রার ভেতর শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর আমার বিক্রিয়ার হার নির্ভর করে, নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর আমার বিক্রিয়ার হার নির্ভর করে না। এই জন্য এই বিক্রিয়াকে আমরা বলছি একাণবিক কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া। এক প্রকার কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া আমরা দেখব যেখানে নিউক্লিওফাইলের ঘনমাত্রার কোনো প্রভাব নেই। তো এই বিক্রিয়াটা আমাদের দুই ধাপে ঘটে। প্রথম ধাপে আমাদের অ্যালকাইল হ্যালাইড বিয়োজিত হয়, সেখান থেকে আমরা পাই কার্বোক্যাটায়ন এবং আমাদের তৈরি হয় হ্যালাইড আয়ন। এই যে R পজিটিভ চার্জ এটা কিন্তু আমাদের এক প্রকার কার্বোক্যাটায়ন, এবং দুই নম্বর ধাপে আমাদের কার্বোক্যাটায়নের সাথে নিউক্লিওফাইলটা যুক্ত হয়, সেখান থেকে আমরা আমাদের প্রতিস্থাপনের পর যে যৌগটা পাবো R বন্ড Z সেটা পাই। অর্থাৎ SN1 বিক্রিয়া হওয়ার জন্য আমাদের প্রথম ধাপে জিনিসটাকে প্লাস মাইনাস কার্বোক্যাটায়ন এবং অ্যানায়নে ভাগ হওয়ার দরকার হয়, এবং দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল এসে যুক্ত হচ্ছে। তো এই টাইপের বিক্রিয়া কোন ধরনের অ্যালকাইল হ্যালাইড দিবে, পোলার নাকি অপোলার? প্রশ্ন আমাদের পড়তেই পারে যে আমাদের প্রশ্ন করলো SN1 বিক্রিয়া কোন ধরনের অ্যালকাইল হ্যালাইড বেশি দেখায়, অধিক পোলারিটি সম্পন্ন অ্যালকাইল হ্যালাইড নাকি কম পোলারিটি সম্পন্ন অ্যালকাইল হ্যালাইড? অ্যান্সার হবে অবশ্যই যারা বেশি পোলার তারা SN1 বিক্রিয়া বেশি দেখাবে বা তারা অনেক দ্রুত SN1 বিক্রিয়া দেখাবে। তার কারণ কি, পোলার হলে, পোলার বলতে আমি কি বুঝাচ্ছি, অ্যালকাইল হ্যালাইড কার্বন ক্লোরিনের মাঝখানে হতে পারে, কার্বন ব্রোমিনের মাঝখানে হতে পারে, কার্বন আয়োডিনের মাঝখানে হতে পারে। তো আমার বিক্রিয়া শুরুতেই কিন্তু এই হ্যালোজেনের সাথে যে বন্ড সেটা ভাঙার দরকার হচ্ছে। তো হ্যালোজেনের সাথে বন্ড ভাঙা সহজ হবে যদি তাদের মাঝখানে আগের থেকেই পোলারিটি থাকে। ফর এক্সাম্পল কার্বন এবং ক্লোরিনের মাঝখানে পোলারিটির কারণে এখানে ডেল মাইনাস এখানে ডেল প্লাস হয়, কার্বন এবং ব্রোমিনের মাঝখানেও আংশিক আগেরটার থেকে অবশ্যই কম ডেল মাইনাস ডেল প্লাস হয়, বাট কার্বন আয়োডিনের মাঝখানে কিন্তু কোনো রকম পোলারিটি থাকে না। তাই এই তিনটার ভিতর যদি আমি SN1 বিক্রিয়া দেই, কার বিক্রিয়া আগে হবে? অ্যান্সার হবে যেই অ্যালকাইল হ্যালাইডের পোলারিটি বেশি তার ক্ষেত্রে আমার SN1 বিক্রিয়া আগে হবে। অর্থাৎ পোলার বিক্রিয়কের জন্য SN1 বিক্রিয়া দ্রুত ঘটে। ওকে, এটা গেল আমাদের SN1 বিক্রিয়ার মেকানিজম। এবং এখন আমরা দেখি যে আমাদের SN2 বিক্রিয়ার মেকানিজমটা কি। আমাদের SN2 বিক্রিয়ার মেকানিজমে আমরা দেখব যে বিক্রিয়াটা আমাদের এক ধাপে হয় এবং এই ক্ষেত্রে আমাদের একটা মধ্যবর্তী অবস্থা কাজ করে। তো SN2 মানে কি? SN2 মানে হলো দ্বিআণবিক কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ আমার বিক্রিয়ক যেই দুটো থাকবে, একটা হলো অ্যালকাইল হ্যালাইড এবং আরেকটা হলো একটা নিউক্লিওফাইল, উভয়ের ঘনমাত্রার উপরেই কিন্তু আমাদের বিক্রিয়ার হার নির্ভর করবে। এবং আমরা যদি দেখি, আমরা এখানে একটা মিথাইল আয়োডাইড দেখতে পাচ্ছি, তার সাথে আমাদের নিউক্লিওফাইল কিভাবে SN2 বিক্রিয়াটা ঘটায়। এই ক্ষেত্রে সংঘর্ষ হয় এবং সংঘর্ষ করে কে? আমাদের নিউক্লিওফাইল কেন্দ্রীয় কার্বনের সাথে সংঘর্ষ করার মাধ্যমে খেয়াল করি আমাদের সে একটা মধ্যবর্তী জটিল অবস্থা তৈরি করে। সেই মধ্যবর্তী জটিল অবস্থায় তার সাথে আগে যে কার্বন আয়োডিন বন্ড ছিল সেই কার্বন আয়োডিন বন্ড ক্রমাগত ভাঙতে থাকে এবং এই নিউক্লিওফাইলের সাথে যেই কার্বনের আগে কোনো কানেকশনই ছিল না তাদের একটা নতুন বন্ধন তৈরি হতে থাকে। অর্থাৎ আমাদের এই বন্ধনটা ক্রমাগত তৈরি হচ্ছে এবং এই বন্ধনটা ক্রমাগত ভাঙতেছে। তো
তো কার্বন আয়োডিন বন্ড একটা পর্যায়ে গিয়ে কমপ্লিটলি ভেঙে যায় এবং আমরা কার্বন আর জেড এর মাঝখানে একটা সুস্থিত বন্ধন দেখতে পাই। তো এটা হলো কি আমাদের এক ধাপে সংঘটিত SN2 বিক্রিয়ার মেকানিজম। একদিক থেকে ধাক্কাধাক্কির ফলে একটা বন্ধন তৈরি হতে থাকে এবং পুরনো বন্ধনটা ক্রমাগত ভাঙতে থাকে। মাঝখানে আমরা একটা মধ্যবর্তী জটিল অবস্থা পাই এবং বুঝতেই পারতেছি এটাকে আমি কেন জটিল অবস্থা বলছি, কারণ এখানে আমাদের কার্বনের 5টা হাত। তো আমরা SN1 এবং SN2 বিক্রিয়ার মেকানিজম দেখলাম, বাট আমাদের আরেকটা জিনিস যেটা জানা দরকার সেটা হলো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা অনেক ধরনের অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করতে পারি। আমি একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করতে পারি, একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করতে পারি, একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করতে পারি। এই তিনটার ভিতর কোন অ্যালকাইল হ্যালাইড আমার সবচেয়ে দ্রুত SN1 বিক্রিয়া দিবে বা কোন অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে দেরিতে SN1 বিক্রিয়া দিবে, এটা আমি কিভাবে বুঝবো? আমরা SN1 বিক্রিয়ার মেকানিজমে যদি ফিরে যাই, আমরা দেখব প্রথম ধাপে সে প্লাস আর মাইনাসে ভাগ হয়। মানে কি? মানে হলো কার্বন এবং হ্যালোজেনের মাঝে যে বন্ধনটা আছে সেই বন্ধনটা প্রথম ধাপে ভাঙে। যেই অ্যালকাইল হ্যালাইড 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি যেই অ্যালকাইল হ্যালাইডের জন্য আমার কার্বন আর হ্যালোজেনের মাঝখানে বন্ধনটা তাড়াতাড়ি ভাঙবে, সেই অ্যালকাইল হ্যালাইড তত দ্রুত বিক্রিয়া করবে। এখন কোন অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে দ্রুত আমাদের এই বন্ধনটা ভাঙবে? একটু খেয়াল করি আমরা যে কার্বন আর হ্যালোজেনের মাঝখানে যে বন্ধন, সেখানে দুইটা ইলেকট্রন, একটা হলো কার্বনের ইলেকট্রন আর একটা হলো গিয়ে হ্যালোজেনের ইলেকট্রন। তো হ্যালোজেন এই দুইটা ইলেকট্রনই তুলে নেয় এবং তখন সে হ্যালাইড আকারে নেগেটিভ চার্জ পৃথক হয়ে যায় এবং আমরা পাই গিয়ে কার্বনের একটা ইলেকট্রন ঘাটতি, কার্বনের পজিটিভ চার্জ। তো কখন এই কাজটা করা সহজ হবে? যখন আমাদের এই কার্বনের ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি থাকবে। এভাবে চিন্তা করি যে আমার থেকে কেউ একজন ইলেকট্রন বের করে নিতে চায়, আমার যদি একটা ইলেকট্রন থাকে এবং সে যদি আমার থেকে ওই ইলেকট্রনটাই বের করে নিয়ে যেতে চায়, তাহলে কিন্তু তাকে অনেক কষ্ট করা লাগবে। কিন্তু আমার যদি 1000টা ইলেকট্রন থাকে, সে আমাকে বললো যে তাকে একটা ইলেকট্রন দিতে, আমি অনেকটা স্বাচ্ছন্দ্যে তাকে ইলেকট্রনটা দিয়ে দিব, বা সে অল্প একটু পার্সিউট করলে কিন্তু আমার থেকে ইলেকট্রনটা পাচ্ছে। অর্থাৎ এই কার্বনের ইলেকট্রন ঘনত্বের উপর ডিপেন্ড করবে হ্যালোজেন কত সহজে ইলেকট্রনটা তুলে নিতে পারবে। তো খেয়াল করি আমরা 3 ডিগ্রিতে আমাদের ওই কার্বনের সাথে 3টা অ্যালকাইল মূলক যুক্ত এবং আমরা প্রিভিয়াসলি পড়ে আসলাম যে অ্যালকাইল মূলক ধনাত্মক আবেশধর্মী, অ্যালকাইল মূলক অন্যের দিকে ইলেকট্রন ঠেলে দেয়। তো 3 ডিগ্রিতে এই যে আমাদের কেন্দ্রীয় কার্বন, সে 3 দিক থেকে ইলেকট্রন পাচ্ছে। 2 ডিগ্রিতে কেন্দ্রীয় কার্বন 2 পাশ থেকে ইলেকট্রন পাচ্ছে এবং 1 ডিগ্রিতে কেন্দ্রীয় কার্বন শুধুমাত্র এক পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন পাচ্ছে। এখন আমি যদি বলি আমার এই যে 3টা কেন্দ্রীয় কার্বন, এই 3টা কেন্দ্রীয় কার্বনের ভিতর কার ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি? অ্যান্সার হলো 3 ডিগ্রিটার, কারণ সেখানে 3 দিক থেকে ইলেকট্রন আসতেছে। ফলে তার এই কার্বন হ্যালোজেন বন্ডটা ভাঙা সবচেয়ে সহজ। এই বন্ড ভেঙে খুব সহজেই হ্যালাইড আকারে পৃথক হয়ে যায়, কিন্তু 1 ডিগ্রির ক্ষেত্রে ভাঙাটা তুলনামূলকভাবে কঠিন। এবং যেহেতু 3 ডিগ্রির কার্বন হ্যালোজেন বন্ধনটা সহজে ভাঙে, তাই 3 ডিগ্রির ক্ষেত্রে আমাদের SN1 বিক্রিয়া সহজে ঘটে। অর্থাৎ সক্রিয়তা যদি আমরা চিন্তা করি SN1 বিক্রিয়ার জন্য, আমাদের 3 ডিগ্রি সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে, এরপরে বিক্রিয়া করে 2 ডিগ্রি, এরপরে আমাদের বিক্রিয়া করে 1 ডিগ্রি। এটা গেল SN1 বিক্রিয়ার জন্য। আর আমরা যদি সক্রিয়তা চিন্তা করতে চাই SN2 বিক্রিয়ার জন্য, তখন কিন্তু আমার এই ভাঙাভাঙি, বন্ধন ভাঙাভাঙি ডিপেন্ড করে না। আমরা যদি মেকানিজমটা দেখি, SN2 বিক্রিয়াটা ঘটে বেসিক্যালি আমাদের সংঘর্ষের উপর ভিত্তি করে। সংঘর্ষ যত ভালো মতো হবে আমাদের বিক্রিয়া তত দ্রুত হবে, এবং সংঘর্ষ ভালো মতো হওয়ার পিছনে সবচেয়ে বড় যেই কারণটা বাধা হিসেবে দাঁড়ায় সেটা হলো গিয়ে স্থানিক বাধা বা স্টেরিক হিন্ড্রেন্স। তো স্থানিক বাধা বা স্টেরিক হিন্ড্রেন্স কোথায় সবচেয়ে বেশি? অ্যান্সারটা কিন্তু পরিষ্কার বুঝতে পারতেছি আমরা, আমাদের 3 ডিগ্রিতে স্থানিক বাধা সবচেয়ে বেশি। কেন? কারণ 3 ডিগ্রিতে 3টা অনেক বড় বড় অ্যালকাইল গ্রুপ থাকে, 2 ডিগ্রিতে আমাদের 2টা অ্যালকাইল গ্রুপ থাকে, 1 ডিগ্রিতে আমাদের অ্যালকাইল গ্রুপ থাকে গিয়ে একটা। যেহেতু আমাদের 1 ডিগ্রিতে অ্যালকাইল মূলকের পরিমাণ কম, সেহেতু 1 ডিগ্রিতে স্থানিক বাধা কম, এবং সেহেতু আমার 1 ডিগ্রির অ্যালকাইল হ্যালাইডের SN2 বিক্রিয়া দ্রুত ঘটবে। অর্থাৎ সক্রিয়তার ক্রম যদি আমি চিন্তা করি, SN2 এর জন্য আমাদের 1 ডিগ্রি সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে, এরপরে 2 ডিগ্রি, এবং সবচেয়ে আস্তে বিক্রিয়া করে গিয়ে আমাদের 3 ডিগ্রি। এই হলো গিয়ে আমাদের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বিক্রিয়ার মেকানিজম এবং তার সক্রিয়তার ক্রমের তুলনা। এই টপিকটা আমাদের ভালো মতো মনে রাখা লাগবে, বিশেষ করে এই সক্রিয়তার ক্রমের যে ব্যাপারটা আছে সেটা সম্পর্কে